সবকিছু যে গতিতে চলতেছিল তাতে এইবার 2026 সালে এসে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোনে 128 জিবি স্টোরেজটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার হচ্ছে না। এখন অন্তত এটুকু বলা যায় যে আগামী 2030 সাল পর্যন্ত এই ধরনের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 12 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ যে অপশনটা, এটা প্রাসঙ্গিক থাকতে যাচ্ছে। আজকে আমি আপনাদের সামনে ভিভো X300 Ultra নিয়ে হাজির হয়েছি, তাও আবার 2026 সালের শেষের দিকে, যেখানে আর কিছুদিন পরেই X500 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে। এই সিরিজের টপ অফ দ্য লাইন স্মার্টফোন X500 Ultra এটা রিলিজ হতে আর একটু দেরি আছে। ধারণা করা যায় আগামী বছরের মার্চ এপ্রিল এই সময়টাতে লঞ্চ হতে পারে। তো আসল কথা হলো যে আপনারা ক্যামেরা শখ মেটানোর জন্য ভিভো X300 Ultra কিনবেন নাকি X500 Ultra জন্য অপেক্ষা করবেন। দ্বিতীয়ত X200 Ultra ইউজাররা এই ফোনটাতে শিফট হওয়ার কথা কি চিন্তা করতেছেন। অ্যান্ড লাস্টলি, গ্লোবাল নাকি চাইনিজ, কোন ইউনিটটা নেওয়া উচিত। আজকে সবগুলো প্রশ্নের উত্তর জানবো অবশ্যই ভিডিওটার শেষের দিকে। অ্যান্ড থ্যাঙ্কস টু আওয়ার স্পন্সর এক্সেলটেক, তাদের জন্য আজকে এই রিভিউ নিতে পাওয়া সম্ভব হয়েছে। ভিভো X300 Ultra ইজ অল অ্যাবাউট টপ অফ দ্য লাইন ক্যামেরা এক্সপিরিয়েন্স। এই ফোনের ক্যামেরা মডিউলটা আমাদেরকে অফার করছে তিনটা প্রাইম লেন্স, 14 মিলিমিটার, 35 মিলিমিটার এবং 85 মিলিমিটার। এটা যথাক্রমে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 200 মেগাপিক্সেল মেইন এবং 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স। অ্যান্ড নট অনলি দ্যাট, এই ফোনটা কিন্তু এক্সটার্নাল যে ডিটাচেবল লেন্স কিট অফার করতেছে। এবার হচ্ছে পাল্লাটা ভারী হয়েছে, আগে 200 ছিল জাস্ট, এবার হচ্ছে 200-র সাথে একটা 400 মিলিমিটারও যোগ হয়েছে। অনেকেই কোয়েশ্চেন করে যে এই ধরনের লেন্স কিট কেনা কি আসলেই মেক সেন্স করে কিনা। টু বি ভেরি অনেস্ট, অবশ্যই মেক সেন্স করে। আই থিঙ্ক ওই জিনিসটা অ্যাকচুয়ালি রিয়েল বায়ার্সদের জন্য, যারা আসলে ক্যামেরা নিয়ে খুব বেশি সিরিয়াস। যাই হোক, ফোনটার সামনে কিন্তু আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, অ্যান্ড অ্যাজ অলওয়েজ ভিভো সেলফি ক্যামেরা ইজ ওয়ান অফ দি বেস্ট। অ্যান্ড এটার সাথে আমার এক্সপিরিয়েন্স তেমনটাই মনে হয়েছে। বিষয়টা আসলে বর্তমানে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াইছে যে যেদিন এই ধরনের ভিভোর ফোন সেলফি ক্যামেরা বাজে পারফর্ম করবে, সেদিন এটা ওয়ার্ল্ডের ব্রেকিং নিউজ হয়ে যেতে পারে। যদিও আমি পার্সোনালি এক্সাইটেড এবার নতুন মেইন ক্যামেরা সেন্সরটা নিয়ে, যেটা হচ্ছে সোনি LYT-901 সেন্সর। সেন্সর সাইজ 1/1.12 ইঞ্চ, যেটা অলমোস্ট 1 ইঞ্চি সাইজের সেন্সর, এবং এটা ডেফিনেটলি বর্তমানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি লার্জেস্ট ক্যামেরা সেন্সর অন এনি স্মার্টফোন। তো এটা কি ভালো ডিটেলস দিতে পারে? অবশ্যই হ্যাঁ। এটা যদিও রেগুলার মোডে 12 মেগাপিক্সেল মোডেই ছবি তোলে, বাট আপনারা চাইলে ক্যামেরার ভি ফাইন্ডার থেকেই 25, 50 অথবা 200 মেগাপিক্সেল মোডে ছবি তুলতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনারা যদি বিষয়টাকে এইভাবে কাজে লাগান যে আপনার কোনো প্রফেশনাল কাজের জন্য দরকার, তাহলে ডেফিনেটলি এটা আপনাকে খুব ভালো রকমের সাপোর্ট করবে। হাই রেজলিউশন মোডে অনেক অনেক বেশি ডিটেলস পাওয়া যায়। আর তাছাড়া সেন্সর সাইজ বড় হওয়ার কারণে এটার যে ব্যাকগ্রাউন্ড ব্লার, এটা এখন আরেকটু বেশি অ্যাগ্রেসিভ। আর 35 মিলিমিটার যে ফিল্ড অফ ভিউ বা ফোকাল লেন্থ, এই ব্যাপারটা আসলে এটার প্রাইমারি ক্যামেরাটাকে অতুলনীয় করে তুলেছে। অ্যান্ড এই ক্যামেরা সেন্সরের ক্যাপাবিলিটি হচ্ছে ভিডিও রেকর্ডিংয়ে 8K 30 FPS অথবা 4K 120 FPS পর্যন্ত। এটা হচ্ছে সক্ষমতা, বাট ভেতরকার খবরটা জানলে আপনারা আরও বেশি অবাক হবেন। এটার ক্যামেরাগুলো তিনটা সেন্সরই 4K 120 FPS পর্যন্ত সাপোর্ট করে। রেকর্ডিং অবস্থায় সাইমালটেনিয়াসলি সুইচ করতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা ডিলে দেখতে পাবেন না। এবং আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা। এটার যে কালার রিপ্রোডাকশন, এক্সপোজার, ব্যালেন্স, ডে লাইটে মেইন ক্যামেরা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার মধ্যে অলমোস্ট কোনো তফাৎই নেই। মূলত আমরা আইফোন এই ধরনের এক্সপিরিয়েন্সে পেয়ে থাকি, এবং এটাই আসলে অনেকেই এক্সপেকটেশনে রাখে। আই থিঙ্ক সেদিক থেকে ভিভো X300 Ultra মোটেও নিরাশ করবে না। আর ক্যাপাবিলিটির কথা যেটা বলতেছিলাম, এই ফোন এইচডিআর ভিডিও রেকর্ড করতে পারে 4K 120 FPS এ। নট অনলি দ্যাট, আপনারা যদি লগ ভিডিও রেকর্ড করতে চান 10 বিট ভিডিও, সেটাও হবে 4K 120 FPS এ। সেই সাথে পোর্ট্রেট ভিডিও মোড অপশন আছে 4K 60 FPS এ। চাইলে ম্যানুয়ালি কাজ করতে পারবেন ম্যানুয়াল ভিডিও মোডে। সোজা কথা, অপশনের কোনো অভাবই নাই, জাস্ট বাকিটা ডিপেন্ড করতেছে আপনার পার্সোনাল ক্রিয়েটিভিটির উপর। আমার জাস্ট পার্সোনালি একটাই অবজেকশন মেইন ক্যামেরাটা নিয়ে, সেটা হচ্ছে এটার কালার প্রোডাকশন। তো আমি ফোনটা ব্যবহার করে যেটা ফিল করেছি, ইনফ্যাক্ট ভিভো X200 Ultra ইউজ করেও সিমিলার এক্সপিরিয়েন্স পেয়েছিলাম। সেটা হচ্ছে ছবিগুলোকে অলওয়েজ চেষ্টা করে একটু এক্সট্রা ব্রাইটনেস প্রোভাইড করার জন্য, সাথে কালার তো বুস্ট হবেই। আর স্কিন টোন যেটা, এটা এমনভাবে আসলে আটা ময়দা মাখে, দেখলে নিজের সুপারস্টার মনে হয় সিনেমার। আর মজার ব্যাপারটাই হচ্ছে যে এই যে বিষয়গুলো, এটা গ্লোবাল ইউনিটেড ডিভাইসগুলোতে এত বেশি অ্যাগ্রেসিভ আকারে দেখা যায় না। আপনারা যদি এই ফোনের ক্যামেরাকে প্রপারলি ইউটিলাইজ করতে চান, তাহলে এটার ভেতরে যেই ফটো বা ভিডিও মোডসগুলো আছে, এগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে এবং সেগুলো ইউটিলাইজেশন শিখতে হবে। কারণ এই ফোনটা কিন্তু চাইলেই একদম এক্স্যাক্ট রিয়েল লাইফ যে সিনারিওটা, এটা রিপ্রোডিউস করতে পারে। বাট সমস্যা হইতেছে, এই ফোনের ক্যামেরার মেইন টার্গেটই হচ্ছে যে আর্টিস্টিক রেজাল্ট প্রোভাইড করা, নট রিয়েলিস্টিক রেজাল্ট। কালার নিয়ে আমার আসলে খুব একটা ভেজালে পড়তে হয় নাই এটার 85 মিলিমিটার পেরিস্কোপ টেলিফোটো লেন্সটাকে নিয়ে। প্রথমত, এটা খুবই ভালো কালার রিপ্রোডিউস করতে পারে। আমি দেখতে পেলাম এআই সিন অপটিমাইজেশন অ্যাপ্লাই হওয়ার পরও ওভারঅল ছবিতে কালার যেটা আমি আউটপুট হিসেবে পাচ্ছি, সেটা মেইন ক্যামেরায় যতটা ড্রামাটিক মনে হয় তার তুলনায় একটু কম এবং দেখতে ভালো লাগতেছে। আর যেহেতু 85 মিলিমিটার
ফিল্ড অফ ভিউ, সো এটা ন্যাচারালি একটু চোখে দেখতে ভালো লাগে। আর এই ক্যামেরাটা বাই ডিফল্ট 170 মিলিমিটার পর্যন্ত লসলেস জুম প্রোভাইড করলেও আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে 460 মিলিমিটার পর্যন্ত ইউজুয়াল ছবি এটা থেকে নেওয়া যায়। যদিও 2000-এর উপরে মিলিমিটার পর্যন্ত জুম করে যাওয়া যায়, সেই পর্যায়ে গেলে আসলে খুব একটা ইউজুয়াল থাকে না, বাট 460 মিলিমিটার ইজ এ গুড জুম রেঞ্জ অ্যান্ড অলসো এ সুইট স্পট। অ্যান্ড পোর্ট্রেট ছবি তোলার জন্য এই লেন্সটা ওয়ান অফ দি বেস্ট। পোর্ট্রেট মোড এর খুবই চমৎকার, হয়তো পৃথিবীর বেস্ট পোর্ট্রেট ক্যামেরা স্মার্টফোন এটা। বিশেষ করে মেইন ক্যামেরাটা যেভাবে সাবজেক্টের মাথার চুল, ফেশিয়াল হেয়ারগুলো আলাদা আলাদা করে সেপারেট করে ফেলে, তা আর কোন ফোনে আমি আসলে হইতেই দেখিনি আজ পর্যন্ত। আল্ট্রাওয়াইড নিয়ে তেমন কিছু বলা হলো না, কিন্তু আমি আসলে আল্ট্রাওয়াইড ক্যামেরার ফ্যান না, ভালো একটা ইউটিলাইজেশন করাও হয় নাই। কিন্তু আমার ইনিশিয়াল থট হলো যে ডিটেলস বেশ ভালো, মেইন ক্যামেরার মতো রেজাল্ট দেয় মোটামুটি আলো পাইলেই। এটা একদমই দুর্বল ক্যামেরা না, লো লাইটেও এটা যথেষ্ট ভালো পারফর্ম করে। এই ফোনের ক্যামেরার ভিতরে এত এত ফিচার্স যার সবকিছু নিয়ে এক ভিডিওতে আলোচনা করা ইম্পসিবল। তাই আমার ব্যক্তিগত সাজেশন থাকবে যে আপনারা যদি এই ক্যামেরা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, আপনারা ইউটিউবে এই ফোনটার অনেক অনেক ক্যামেরা রিভিউ পাবেন। এমনকি অনেক ধরনের হাই প্রোফাইল ডিভাইসের সাথেও ক্যামেরা কম্পারিজন আছে, সেগুলো দেখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। তবে সংক্ষেপে বললে, আপনি যদি প্রফেশনাল কেউ হন, অথবা ধরেন আপনি একজন ক্যাজুয়াল ইউজার, অথবা ধরেন আপনি একজন মিডিয়া ইনফ্লুয়েন্সার, আপনার অনেক ছবি টবি তোলার প্রয়োজন পড়ে সারাদিনে, সেগুলো পোস্টও করা লাগে বাট এডিট মেডিট করতেও মন চায় না, এই ফোনটা আপনাদের সবাইকে কভার করতেছে। অ্যান্ড আই থিঙ্ক এই সেগমেন্টে এসে আপনারা যারা স্যামসাং বা অ্যাপেলের কথা চিন্তা করেন, এই ফোনটা তাদের তুলনায় কোনো দিক দিয়ে পিছায় নাই, বরং কিছু জায়গায় এই ফোনটা অনেকটা আগায় আছে। ভিভো X300 Ultra অলসো হ্যাজ দি ফাস্টেস্ট হার্ডওয়্যার স্পেসিফিকেশন, যেমন স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর, সুপার ফাস্ট র্যাম রম অপশন, বিগ ক্যাপাসিটি সিলিকন কার্বন ব্যাটারি, 100 ওয়াট ওয়্যার্ড, 40 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম, display that meets the flagship standard, 144 Hz LTPO screen, premium build quality, ultrasonic fingerprint sensor, loud stereo speaker, strong and crispy haptic feedback system, USB 3.2 Type-C port, Wi-Fi 7, Bluetooth 6.0, বাদ যায় নাই কিছুই। ডিসপ্লেটাতে প্রোটেকশন হিসেবে স্ট্যান্ডার্ড মিট করে এরকম লোকালি সোর্সড গ্লাস ইউজ করা হয়েছে ফোনটায়। তবুও সেফ থাকতে আমরা এই ফোনটাতে একটা স্মার্ট ডেভিল গ্লাস প্রোটেক্টর ব্যবহার করছি, নিজেই অ্যাপ্লাই করা যায় এই গ্লাসটাকে ঘরে বসে, পাওয়া যাচ্ছে এক্সেলটেকে। আর বক্সের সাথে যে ব্যাক কভারটা আসছে, এটা আমার কাছে একটু বোরিং লাগতেছে দেখে। হাউ অ্যাবাউট দিস নীলকিন ব্যাক কভার? কভারটা বেশ স্লিম, কর্নার প্রোটেকশন আছে এবং দেখতেও বেশ জোস লাগতেছে। এটাকেও আপনারা পাবেন এক্সেলটেকে। অ্যান্ড টকিং অফ ব্যাক কাভার্স, ব্যাক কাভার আসলে কারে প্রোটেক্ট করতেছে? এক্ষেত্রে ফোনের ব্যাক সাইডে যে গ্লাস প্যানেলটা আছে এইটা, আর অ্যালুমিনিয়াম ফ্রেম। এই ফোনের 3টা কালার ভেরিয়েন্ট আছে, সবুজ, কালো এবং সাদা। এর মধ্যে হচ্ছে কালো কালারের যে ভেরিয়েন্টটা, ওটার পেছনে কিন্তু গ্লাস ব্যাক না, ওটা হচ্ছে ফাইবার গ্লাস। আর এটা যে সবুজ আর সাদা ভেরিয়েন্ট, এটা তো হচ্ছে গ্লাস ইউজ করা হয়েছে। এটার কারণে এই ফোনটা 5 গ্রামের মতো বেশি ভারী, আর হচ্ছে থিকনেসও 0.3 মিলিমিটার বেশি। এটা আসলে আপনার হাতে অত একটা টেরই পাবেন না। তবে ফুলি প্রিমিয়াম ফিল পাইতে চাইলে আই থিঙ্ক এই যে গ্লাস ব্যাক ভেরিয়েন্ট যেগুলো আছে এগুলো আপনার নেওয়া লাগবে। ফোনটার পারফরমেন্স আসলে গেমিং ওরিয়েন্টেড না। স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 অনেক পাওয়ারফুল, এতে কোনো সন্দেহ নাই। রেগুলার টাস্ক, এক্সটেন্সিভ ক্যামেরা ইউজ সবই আরামসে হয়, হয় না শুধু লং পিরিয়ড ধরে হেভি গেমিং। যদিও 5800 স্কোয়ার মিলিমিটারের ভেপর কুলিং চেম্বার এই ফোনটার ভেতরে কিন্তু দেওয়া আছে, কিন্তু আমি এটাতে গেম খেলে দেখলাম যে এই ফোনটা মোটামুটি ভালোই হিট হয় এবং হিট হওয়া মাত্রই ফোনটা তার পারফরমেন্সটাকে ড্রপ করে দেয়। এই ফোনের সফটওয়্যারটা সুপার স্মুথ, অ্যান্ড্রয়েড 16 বেসড, অরিজিন OS 6, গুগল প্লে, ব্যাংকিং অ্যাপ, ম্যাপ, এগুলা সবই ঠিকঠাক সাপোর্ট করে, চলেও, কোনো সমস্যা হয় না। সমস্যাটা হচ্ছে এই যে গুগল রিলেটেড অ্যাপস বা গুগলের যে সার্ভিস, যেটা ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ চলতে থাকে, গুগলের সব ধরনের অ্যাপসগুলোকে আপ টু টাইম নোটিফিকেশন সেন্ড করার ক্ষেত্রে যেটা সব থেকে বড় ক্রুশিয়াল রোল প্লে করে, এই জিনিসটাকেই এই ভিভোর সফটওয়্যার সিস্টেমটা মানে একটু বুলি করে সোজা হিসাব। আপনি যখন গুগলের বিভিন্ন অ্যাপস ট্যাপস রানিংয়ের উপর রাখবেন তখন সব কিছুই ঠিকঠাক চলে, কিন্তু যখন আপনি এগুলোকে আইডল অবস্থা ছেড়ে দিবেন তখনই দেখবেন যে ব্যাকগ্রাউন্ড থেকে কাট অফ হয়ে যেতেছে। এটা একটা ইস্যু শুধুমাত্র এই ফোনের ক্ষেত্রে না, অলমোস্ট সব ধরনের চাইনিজ ফোনের ক্ষেত্রেই। কিছু ব্র্যান্ড আছে যেটা অনেক বেশি অ্যাগ্রেসিভলি গুগলকে পুশ ব্যাক করে, আর কিছু ব্র্যান্ড আছে যারা অত বেশি অ্যাগ্রেসিভলি করে না, তাদের মধ্যে ভিভো একটা। বাট তারপরেও 100% কিন্তু নোটিফিকেশন ইস্যু সলভ করা যায় না। বাট আমার একটা ছোট একটা শর্ট ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছি এই ধরনের চাইনিজ ডিভাইসগুলোতে কীভাবে আসলে নোটিফিকেশন আরেকটু লম্বা সময়ের জন্য পারসিস্টেন্ট রাখা যায়। আপনারা চাইলে সেই ভিডিওটা একটু দেখে আসবেন, যারা চাইনিজ ফোন ইউজ করতেছেন অনেকের কাজে আসতে পারে। এর সফটওয়্যারের স্মুথনেসের পাশাপাশি আরেকটা চমৎকার বিষয় হচ্ছে যে এটা সফটওয়্যার সাপোর্ট। ভিভো এই ফোনটাতে 5 বছরের ওএস আপডেট দিচ্ছে আর 7 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। অ্যাজ এ ফ্ল্যাগশিপ আই থিঙ্ক এটা বেয়ার মিনিমাম স্ট্যান্ডার্ড হওয়া উচিত এবং ভিভো সেটুকু প্রোভাইড করতেছে।
অ্যান্ড আগামী 5 বছরের জন্য এই ফোনটাকে আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন যদি কেনেন আরকি। অ্যান্ড দ্য নেক্সট ওএস আপডেট কিন্তু আসতেছে এবার অক্টোবরে, Origin OS 7, ফোকাসিং অন স্মুথ ইউআই অ্যান্ড গ্লাস লাইক ইন্টারফেস। তো আমার ফাইনাল ভার্ডিক্ট হইল যে ভিভো X200 আল্ট্রাকে দিয়ে যে জিনিসটা আসলে অ্যাচিভ করতে চাইতেছিল, সেটা তারা এই X300 আল্ট্রাকে দিয়ে ফাইনালি অ্যাচিভ করতে পারছে, বা বলতে পারেন জিনিসটাকে পারফেক্ট করছে। আমার মনে হয় এই কারণে ভিভো তাদের এই আল্ট্রা ডিভাইসটাকে গ্লোবালি লঞ্চ করেছে, কারণ এটার আগে যে 200 আল্ট্রা সেটা কিন্তু শুধুমাত্র চায়নাতেই লঞ্চ হয়েছিল। সো আফটার X300 আল্ট্রা তারা X400টা স্কিপ করতেছে, 500 সিরিজে যাইতেছে। তো সেই সিরিজে আল্ট্রা ডিভাইস তারা যদি সত্যিকার অর্থে কোনো ভ্যালুয়েবল আপগ্রেড নিয়ে বাজারে হাজির হইতে চায়, তাহলে তাদের কয়েকটা কাজ করা লাগতে পারে। যার মধ্যে একটা কাজ হচ্ছে প্রাইমারি ক্যামেরাতে ভেরিয়েবল অ্যাপারচার দেওয়া লাগবে অবশ্যই। সেটা যদি না দেয়, তারা যেটা করতে পারে পেরিস্কোপ ক্যামেরাতে ভেরিয়েবল অপটিক্যাল জুম দিতে পারে, যেটা Xiaomi অলরেডি করে দেখিয়েছে। এবং সেটাও যদি না করে, হয়তো বা একটা ইনক্রিমেন্টাল আপগ্রেড হিসেবে ট্রেন্ডের সাথে গা ভাসানোর জন্য, মানে তালে তাল মেলানোর জন্য বাকি দুইটার মতো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাকেও 200 মেগাপিক্সেল করে দিতে পারে। এক্ষেত্রে হবে কি যে একেবারে সিমলেস একটা ডিটেলস কভারেজ পাওয়া যাবে এই ফোনের যে লেন্সগুলো আছে সবগুলো থেকে। সো আজকের প্রশ্নের উত্তর, ভিভো X300 আল্ট্রা নাকি X500 আল্ট্রা? তাদের জন্য উত্তরটা হচ্ছে ডেফিনেটলি X300 আল্ট্রাটাই একটা বেস্ট অপশন, এমনকি X500 আল্ট্রা লঞ্চ হয়ে যাওয়ার পরও। কারণ রিউমার অনুযায়ী শোনা যাচ্ছে যে আপকামিং X500 আল্ট্রা মেজর কোনো চেঞ্জ আনার পরিবর্তে তারা কিছু ইনক্রিমেন্টাল আপগ্রেড নিয়ে হাজির হবে। বাট আমি বলবো X200 আল্ট্রার তুলনায় 300টা এই হালকা আপগ্রেড দিয়েই পারফেক্ট করে ফেলছে। বাট এরকম যদি আরেকটা হালকা আপগ্রেড নিয়ে তারা 500 আল্ট্রা নিয়ে হাজির হয়, তাহলে সেক্ষেত্রে জিনিসটা আহ, খুব বেশি একটা কম্পেলিং মনে হবে না। কারণ অলরেডি হার্ডওয়্যারের দাম যেভাবে বাড়তেছে, এবং আমার কাছে মনে হইতেছে আপকামিং আল্ট্রা ডিভাইসগুলো প্রাইসিং এর একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে। সেই হিসেবে দেখা যাইতেছে যে 500 আল্ট্রা একটা বেটার অপশন হইলেও তার প্রাইসিং এর কারণে তারা জাস্টিফাই করা কঠিন হয়ে যাবে, এবং ততদিনে দেখা যাবে এই ফোনটার দাম আরো কিছুটা কমে আসবে, এবং এই ফোনটা তখন আরো বেটার ভ্যালু ফর মানি হিসেবে দাঁড়াবে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনারা যদি কেউ X200 আল্ট্রা ইউজার হয়ে থাকেন এবং যদি চিন্তা করেন এই ফোনটাতে আপগ্রেড করবেন কিনা, সত্যি কথা বলতে আমি এখানে আসলে মেজর তেমন কিছুই দেখতেছি না যে আপনারা ওইটা থেকে আপগ্রেড হয়ে এটাতে আসবেন। বাট এরপরও যদি আসেন বা আসার ক্যাপাবিলিটি রাখেন, দ্যাটস ফাইন, কোনো প্রবলেম দেখি না আমি। বাট X200 আল্ট্রার তুলনায় 300 আল্ট্রাতে একটা বিষয় আমি একটু মিস করতেছি, সেটা হচ্ছে 200 আল্ট্রার যে ডিসপ্লে সাইডটা, এটা একটু হালকা কার্ভ করা ছিল, এবং ওই জিনিসটা দেখতে আমার কাছে খুব ভালো লাগতো। কারণ এই কার্ভ ব্যাপারটাই আসলে এই ধরনের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথেই যাইতো বলে আমার কাছে সবসময় মনে হইতো। আর বাজেট ফোনগুলো সবসময় একটু ফ্ল্যাট টু ডিজাইন প্রোভাইড করে, এমনটাই দেখে আসতেছিলাম। বাট এখন দেখতেছি যে পাশার দান উল্টে গেছে। এখন বাজেট ফোনগুলো কার্ভ হইতেছে আর ফ্ল্যাগশিপ ফোনগুলো ফ্ল্যাট স্ল্যাব হয়ে যেতেছে। সবই আইফোনের দোয়া। তো যাই হোক, ফাইনাল কথা হলো যে ফোনটা ভালো, রেকমেন্ড করা যায়। কিন্তু চাইনিজ নাকি গ্লোবাল, এইখানে তো আয়সা আসলে মেইন প্রবলেমটা শুরু হয়। এই ফোনটার যে চাইনিজ ভেরিয়েন্ট, এগুলো সবই আনঅফিসিয়াল। এটা আনঅফিসিয়াল প্রাইসিং স্টার্ট হইতেছে অ্যারাউন্ড 1,40,000 মেবি, বা আর একটু কম হইতে পারে। আপনারা এই ফোনটার গ্লোবাল ভেরিয়েন্ট যদি কিনতে চান, বাজেট গুনতে হইতে পারে প্রায় 2 লাখ টাকা। প্রাইস গ্যাপটা আসলে অনেক বেশি, গ্লোবাল ইউনিট কেনা লাভজনক না। আপনি যদি ভিভো X300 আল্ট্রা কিনতে চান, ব্র্যান্ড নিউ, ইনঅ্যাক্টিভ অথবা ইউজ মডেল, বেস্ট প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছে এক্সেলটেক। স্মার্টফোন কেনাকাটায় ওয়ান স্টপ সলিউশন এক্সেলটেক। ফোনের সাথে আরও যা যা অ্যাক্সেসরিজ লাগে আর কি, সবই পাবেন তাদের কাছে। ডেসক্রিপশন বক্স থেকে তাদের ঠিকানা, ফোন নম্বর, ওয়েবসাইট লিঙ্ক এগুলো একটু চেক করে নেবেন।